যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে পুরান ঢাকার একাধিক কলেজের শিক্ষার্থী সংঘর্ষ, রণক্ষেত্র যাত্রাবাড়ি। রুমমেটে কোপ দিছে, আর আমি হাসপাতালে পাঠাইছি। অগাস্টে চাপাটি পাওয়া গেছে, অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র বিএমআরসি পোলাপেন্ডে কোপাইছে পিছন দিয়ে। সেনাবাহিনীও আসে নাই, পুলিশ আসে নাই, কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই। আগারগাঁও সড়কে ব্যাটারি রিকশা চালকদের অবস্থান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদন, ডিএমপিতে মালিক শ্রমিকদের বৈঠক। একটা গাড়ি আমরা কিস্তিতে কিনছি, এখন সেটা তো 3 দিনের ভিতরে ব্যান করে দেয়, এই গাড়িগুলো আমরা কি করব? লেন করে দেখবা, মেন রোড উঠতে মানা করে, সেটাও আমরা রাজি আছি। 4-5 দিন না করেছি, এটা আমরা কে দেখব আজকে? কোর্টের রায় না হওয়া পর্যন্ত আমার পক্ষে কোনো কথা বলাও সম্ভব না। রাজধানীতে প্রশস্ত ফুটপাত ও দোকানপাটের দখলে ঝুঁকি নিয়ে চলছে পথচারী, বাড়ছে দুর্ঘটনা। উচ্ছেদে দৃশ্যমান পদক্ষেপ নেই 2 সিটি কর্পোরেশনের। হাঁটতে পারতেছি না, আমাদের একজনের সাথে চিপাচিপি করে যেতে হচ্ছে। কোনো জায়গায় থাকে না, ধাক্কা ধাক্কি, মানে অনেক বেশি প্রবলেম হয় আমাদের। লেবাননে বিভিন্ন জায়গায় ইসরায়েলের ব্যাপক হামলা, হিজবুল্লাহর পাল্টা মিসাইল ও ড্রোন হামলায় তেল আবিবে সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী রয়েছেন সেখানকার খবর সংগ্রহ করছেন তিনি। রাব্বি, যাত্রাবাড়ি এলাকার সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন সেটি একটু জানাবেন আমাদের। যাত্রাবাড়ি থেকে একটু ভেতরে, মানে মাতুয়াইল যে রোড, সেই রোডের ড্যামরার মধ্যেই মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সেই কলেজে একটু আগে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য তারা এসেছেন শিক্ষার্থীদের সাথে কথা বলতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়ারির ডিসি যিনি আছেন তিনি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীরা কোনোভাবেই শান্ত হচ্ছে না। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের কলেজে হামলা হলো, ভাঙচুর হলো, তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এই ভাঙচুর রক্ষায় বা প্রতিরোধে তারা এগিয়ে আসেনি। সব শেষ হয়ে যাবার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এসেছেন। আইনশৃঙ্খলা বাহিনী বোঝাচ্ছেন পরিস্থিতি আসলে এখন যদি শান্ত না হয় তা আরও প্রাণহানির আশঙ্কা আছে। সেই আশঙ্কার জায়গা থেকে শিক্ষার্থীদের আশ্বস্ত করা বা শান্ত করার কাজটি আইনশৃঙ্খলা বাহিনী খুব জোর দিয়ে এখন করছেন। এখানে ডিসি, এডিসি সহ এই অত্র এলাকার বিভিন্ন সংস্থা, পুলিশ সহ অন্যান্য সংস্থার সকল কর্মকর্তা যারা আছেন সবাই মিলে এখন পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। এরই মধ্যে দেখেছেন, ফুটেজে দেখেছেন, এছাড়া লাইভ দেখেছেন যে কত শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এখন কলেজের ভিতরে আটকা পড়েছেন যে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীরা এবং কবি নজরুলের শিক্ষার্থীরা, তাদের উদ্ধারে চেষ্টা করছে। এবং ভেতরে দেখতে পাচ্ছি শিক্ষার্থী কয়েকজন আছেন, তারা আসলে পুলিশের সাহায্য চাচ্ছে এবং সে সাহায্য করতেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে এসেছেন, জানলার পাশে দাঁড়িয়ে আছেন। আসলে এর আগে এই যারা ভেতরে আটকা পড়া শিক্ষার্থী তারা বের হবার পথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলার মুখে পড়ে এবং অনেকেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করেছে স্থানীয় যারা এলাকাবাসী, সেই সঙ্গে গণমাধ্যম কর্মী, তারা তাদেরকে উদ্ধার করেছে এবং উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছে। এখন আসলে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য যারা আছেন তারা চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার, কিন্তু কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এই কলেজটি মাতুয়াইলের এই ড্যামরার এখানে অবস্থিত এবং এই কলেজে সকালবেলা বা আমরা বলতে পারি দুপুরবেলা এখানে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ, দুটি সরকারি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে হামলা ভাঙচুরের প্রতিবাদ জানাতে এখানে এসে এই কলেজটিকে হামলা চালায়। এবং এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশের ডিসি যিনি আছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, দফায় কথা বলছেন, কিন্তু কোনোভাবেই আসলে শিক্ষার্থীরা আশ্বস্ত হতে পারছেন না। ভেতরে আটকা পড়েছেন এমন খবর পাচ্ছি এবং সেই খবর পেয়েই পুলিশ চাচ্ছে ভেতরে ঢোকার জন্য। ভেতরে কেউ আটকা পড়েছে কিনা সেই জন্য চেষ্টা করছে, কিন্তু আসলে চেষ্টায় এখনও ফল আসেনি। পুলিশও চেষ্টা করেই যাচ্ছে এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমরা দেখছি যে পুলিশ পিছিয়ে পেছাচ্ছে
এবং শিক্ষার্থীরা মারমুখী, তারা আসলে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা আসলে এখন পরিস্থিতি আসলে কোন দিকে যায় তা বলা যাচ্ছে না, তবে চেষ্টা করছে এখানে ডিসি। চেষ্টা চলছে, কিন্তু আমরা দেখলাম চেষ্টা ব্যর্থ, অনেক চেষ্টা ব্যর্থ। কলেজের যিনি প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা এবং তাকে ফোন দিচ্ছে ডিসি সালেউদ্দিন এবং তার সহযোগিতা চাচ্ছে। আমরা তাই শুনতে পাচ্ছি যে তার সহযোগিতা চাচ্ছে। সিচুয়েশন এখন পরিস্থিতি যাই বলি না কেন, পরিস্থিতি মানে আসলে শান্ত করার চেষ্টাটি এখন করতে হবে এবং সেই চেষ্টাটাই কিন্তু করছে। পুলিশ পিছু করছে, ছাত্ররা কোনো কলেজে ঢুকতে দেয়নি এবং এখানে মিটিং বিকেল 4টায় ডিসি অফিসে মিটিং সেই মিটিংয়ে এখন এই কলেজের শিক্ষার্থীরা এবং কলেজের প্রিন্সিপাল অংশ নেয় কি না সেটি আসলে দেখার বিষয়। চেষ্টা চলছে পরিস্থিতি ঠিক করার জন্য। আমরা একটু বিকেলে উনি 4টায় কথা বলবে আমাদের সাথে, যারা থাকার দরকার তারা থাকবে। আমার ভাইয়ের রক্ত কেন ভিটা যাবে তার জন্য আমরা দায়িত্ব নেব। প্রিন্সিপাল সাহেবের সাথে আজকে কথা হবে, আর সুষ্ঠু বিচার হবে। আর 7 কলেজে আমাদের সাথে যে বেইমানি করছে তার পদে আমাদের বিচার নেওয়া হবে। সবাইকে আমার সাথে রাজি আছে? এই শোনো, এই ছাত্র ভাই বন্ধুরা, তোমরা শোনো, বিকাল 4টায় তোমাদের সাথে আমাদের মিটিং হবে। প্রিন্সিপাল মাহবুব ভাই, অন্যান্য কলেজের যারা আছে, যারা প্রতিষ্ঠানের, এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের ছাত্র নেতৃবৃন্দের সাথে কথা বলে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি। স্যারের সাথে কথা হয়েছে, আমরা সবাই আমাদের সুষ্ঠু দাবি মেনে নিব, সেটা হইতে বড় কথা। এখন তোমরা সবাই বাসায় চলে যাও। বিকেল 4টা নাগাদ একটি মিটিংয়ের ঘোষণা দিয়েছে। এখানে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থী প্রতিনিধি আছে, সেই সাথে ডিসি সালেউদ্দিন, তিনি বলেছেন যে একটি মিটিং কল করেছেন। সেই মিটিংয়ে পরিস্থিতি আসলে শান্তিপূর্ণ করার জন্য তারা চেষ্টা করে যাবেন। এখন এই মিটিংয়ে কতটা শিক্ষার্থী মিটিংটি মানবে কি মানবে না সেই আলোচনা পরে। তবে পরিস্থিতি যেটি আমরা দেখলাম যে আসলে এখন কলেজের যিনি প্রিন্সিপাল আছেন তিনি যদি শিক্ষার্থীদেরকে বুঝিয়ে শান্ত করতে পারেন তাহলে হয়তো বা পরিস্থিতি উন্নতি হবে। এবং আমি যতদূর জানি বা এখানে অনেকেই এলাকাবাসী বলেছেন যে এই কলেজের প্রিন্সিপালকে শিক্ষার্থীরা অনেক শ্রদ্ধা করেন, অনেক ভালোবাসেন এবং তিনি অনেক জনপ্রিয়। তার কথা যদি শিক্ষার্থীরা শোনে এবং মিটিংটি যদি ফলপ্রসূ হয় তাহলে হয়তো পরিস্থিতি শান্ত হতে পারে। রাব্বি, ধন্যবাদ আপনাকে এখনকার পরিস্থিতি জানাবার জন্য। আমাদের আরেক সহকর্মী আমির হোসাইন স্মিথও আছেন ডেমরা এলাকাতে। এবার একটু স্মিথের কাছে যাব, সেখানকার পরিস্থিতি একটু জেনে নিতে। স্মিথ, আপনি এখন যেখানে রয়েছেন সেখান থেকে পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন বিস্তারিত। আমি ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি। সেখানে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা উত্তেজিত, বিশেষ করে যারা মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী আছেন তারা বেশ উত্তেজিত। আমরা শুনতে পাচ্ছি যে এখানে কয়েকজন সম্ভবত হত্যা করেছে বা এরকম কিছু, কয়েকজন যারা ভাঙচুর এসেছিলেন তাদের কয়েকজনকে ধরে ফেলেছে বা আটকে রেখেছে। এই গুজবে কিন্তু শিক্ষার্থীরা এখানে উত্তেজনা হচ্ছে। তারা আসলে খুঁজছেন যে কোথায় তাদেরকে আটকে রাখা হয়েছে বা কোথাও আটকে রাখা হয়েছে কিনা, সেভাবে কিন্তু তারা খুঁজছেন। আর কিছুক্ষণ আগে এখানে কিন্তু যে ঢাকা মেট্রোপলিটনের একজন
পুলিশের কর্মকর্তা এখানে এসেছিলেন। ঠিক সেই সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে কিন্তু তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছেন এবং তাদের সাথে কথা বলতে চাননি। যে তাদের অভিযোগ হচ্ছে যখন কবি নজরুল এবং সরওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছিল তখন পুলিশের উপস্থিতিতেই হামলাটি হয়েছে, পুলিশ কোনো বাধা দেয়নি। সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে অর্থাৎ এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তারা পাশে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিলেন। এই অভিযোগ তুলে কিন্তু এখানকার শিক্ষার্থীরা পুলিশের যে বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদেরকে ভুয়া ভুয়া বলে তাদেরকে স্লোগান দিয়ে তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছেন। পুলিশ অনেকটা নিরাপদ জায়গায় অর্থাৎ এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে কিছুটা দূরে অবস্থান করে তারা কিন্তু এখানে অবস্থান করছে। তারা এসেছিলেন মূলত শিক্ষার্থীদের সাথে কথা বলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখার জন্য। সেইটি দেখেই তারা কিন্তু পরবর্তীতে পুলিশের সদস্যরা পিছু হটেছেন। এই সময় কিন্তু কিছু উত্তেজিত শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে 2-4টি ইটপাটকেল নিক্ষেপ করতে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন আসলে পরিস্থিতি পুরোটাই থমথমে অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার রেঞ্জ ধরে আজকে সকালবেলা যখন কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা এখানে আসলো এবং এখানে এসে ভাঙচুর করলো সেই সময় কেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে রাস্তায় প্রতিহত করলো না বা রাস্তায় তাদেরকে কেন আটকানো হলো না, এই অভিযোগ কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা আমাদের কাছে করেছেন। তারা বলছেন যে এটি যদি আইন শৃঙ্খলা বাহিনী গতকাল রাত থেকে তৎপর হতো এবং তারা যদি সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করত তাহলে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটতো না, এটি তারা আসলে দাবি করছেন। এবং আমি যদি একটু পেছন থেকে দেখাতে চাই অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজটি যেভাবে ভাঙচুর করা হয়েছে সেইভাবে আমরা এই কলেজটিকে যেভাবে ভাঙচুর করা হয়েছে অর্থাৎ তারা বলছেন যে কলেজটি ওই সময় বন্ধ ছিল, অর্থাৎ কলেজের গেট বন্ধ ছিল, কলেজের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রত্যেকটি ক্লাসরুমে ঢুকে এই বাহিরের যে জানালার কাজ, দরজা জানালা এবং বেঞ্চ বিভিন্ন সামগ্রী তারা ভাঙচুর করেছে। বিভিন্ন জায়গায় তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। ঠিক সেই সময় পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারা কোনো পদক্ষেপ না নিয়ে তারা অবস্থান করছিলেন কিছুটা দূরত্বে। সেই ক্ষোভ কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে আছে। আমি যদি 2-1 শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আসলে আপনাদের এই কলেজে কেন হামলা হলো, কারা হামলা চালালো? আমাদের কলেজে মূলত সোহরাওয়ার্দী হামলা চালাইছে। আমরা হলো মনে করেন আমার একটা ভাই ন্যাশনালে মারা গেছে, অভিজিৎ ভাই, আমরা সেই মারা একটা ইস্যু নিয়ে আমরা চাইছিলাম মনে করেন আপনার আন্দোলন করবো, আমাদের সংসদে গেছিলাম। সেখান থেকে আমাদের সোহরাওয়ার্দীর মধ্যে মারামারি উৎপাদ ঘটে এবং তারপর থেকে আমাদের এই হিংস্র মনে করেন কিছু একটা চলমান থাকে এবং আজকে ওরা আমাদের কলেজে আসছে, আজকে আমাদের কলেজে হামলা করছে, ভাঙচুর করছে এবং আমরা এখন চাচ্ছি যে আর কোনো সংশোধন না গিয়ে আমরা এখন সুন্দর মতো একটি মিউচুয়ালের মাধ্যমে আমরা সবার মধ্যে মিলে যাই এবং আমরা চাচ্ছি হলো আর কোনো সংশোধন না গিয়ে আমরা সকল স্টুডেন্ট ভাই আমরা নিজেদের মধ্যে মিলে থাকি এবং আর কোনো সমস্যা আমাদের বাংলাদেশ তৈরি না হয়। এবং শাওন শুনছিলেন আসলে শিক্ষার্থীরা যারা বলছেন যে তারা আর কোনো সংঘর্ষ তারা চাচ্ছেন না, তারা চাচ্ছেন যে এখন অনেকটা মিলেমিশে তারা থাকতে চান। আর ভাঙচুর একে অপরের বিরুদ্ধে যেভাবে হামলা ভাঙচুর হচ্ছে সেটি আর এখন শিক্ষার্থীরা চাচ্ছে না, তারা একটি শান্তিপূর্ণ সমাধান যেতে চাচ্ছেন বলে আমাদেরকে শিক্ষার্থীরা জানিয়েছেন। শাওন, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সড়কটি দিয়ে অর্থাৎ এই যে ঢাকা ডেমরা যে সড়কটি, এই সড়কটি কিন্তু একটি শিল্পাঞ্চল খ্যাত সড়ক এবং এই সড়কের চারপাশে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারাও কিন্তু আতঙ্কে প্রত্যেকটি ফ্যাক্টরি কিন্তু অনেকটা গেট তালাবদ্ধ করে রাখা হয়েছে এবং শ্রমিকরা বের হতে পারছেন না, রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে। এতে মানুষের যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি কিন্তু আসলে লাঘব হওয়ার নয়। বিশেষ করে দূর দূরান্তে যারা যাচ্ছেন তারা অনেকটা পথ ঘুরে তাদেরকে যেতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা রিক্সা পাচ্ছেন না, দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। এই সুযোগ কিন্তু তারা নিচ্ছেন। বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তারা এখানে এসে হঠাৎ করে কিন্তু এরকম একটি পরিস্থিতির মুখে তারা পতিত হয়েছেন। সেই পরিস্থিতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আবার হঠাৎ করে কি কারণে একটি হুড়োহুড়ি হচ্ছে, দৌড়াদৌড়ি লেগে যাচ্ছে।
আমি বুঝতে পারছি না আমরা নিজেরাও কি কারণে এরকম হুড়োহুড়ি হচ্ছে। আসলে আতঙ্ক উদ্বেগের মধ্যে দিয়ে কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি যে হুট করে কিছু একটা ছড়িয়ে যাচ্ছে, আর তখনই কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু একে অপরের প্রতি লাঠি সোঁটা নিয়ে অনেকটা এগিয়ে যাচ্ছেন। আবার অনেকে বলছেন যে আসলে কিছুই হয়নি, এরকম থেমে থেমে কিছুক্ষণ পর পরে কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে এই যে টানা এরকম সংঘর্ষ বা ইয়ে হচ্ছে, আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। এই যে আসলে এখানে আসলে এই যে তোমাদের এখানে কারা হামলা চালালো তোমরা কি বুঝতে পেরেছো কিনা? তখন তোমরা বুঝতে পারিনি। সরোয়ার্দী কলেজ থেকে পোলাপাইন এসা সাউরা 7 কলেজ মিলে আসছে। সরোয়ার্দী কবি নজরুল হসপিটাল থেকেও আসছে, ন্যাশনাল হসপিটাল থেকে আসছে, বাংলা কলেজ থেকে আসছে, আরো মোট 7টা কলেজ মিলে আসছে। এই যে হামলা ধাওয়া ভাঙচুর, আসলে তোমরা কি চাও? এদের পরিস্থিতির সমাধান কি হতে পারে? সম্পূর্ণ একটা শান্তিমূলক যে কোনো একটা প্রশাসনিক আয়তায় নেওয়া হোক, কিন্তু আমাদের আমরা কালকে রাতে জানাইছি, তারপরে কোনো প্রশাসন কোনো তাদের দায়িত্ব দিতেছে। তারা অলওয়েজ যদি অপোনেন্ট থেকে তারা অ্যাটাক করে সেটার প্রতি তারা সাপোর্ট দিতেছে, মানে তারা শূন্য ছাড়া তারা এখানে আসে। শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে আর নতুন করে কোনো সংঘাত সংঘর্ষ তারা চান না, তারা চান যে একটি শান্তিপূর্ণ সমাধান হোক, প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি উদ্যোগ নেওয়া হোক, অর্থাৎ সরোয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে, মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে যেই উদ্বেগ উৎকণ্ঠা সংঘর্ষ হয়েছে সেগুলোতে আর সামনে আগুক, তারা সেটাই চান। তারা একটি শান্তিপূর্ণ সমাধান, যাতে সবাই তারা শিক্ষার্থীরা আবার নতুন করে ক্লাসে ফিরে যেতে পারেন এবং এখানে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না থাকুক, এমনটাই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করেছেন। শাওন, আমি আবার একটু দেখাতে চাই যে কিছুক্ষণ পর পর অর্থাৎ এখানে অসংখ্য কাগজ কিন্তু পড়ে আছে, অর্থাৎ এই কলেজের বিভিন্ন ধরনের যে আসবাবপত্র বা বিভিন্ন ডকুমেন্টস কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি, বিশেষ করে পরীক্ষার খাতা। আমি যদি একটু দেখাতে চাই, একটি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষার খাতা কিন্তু এখানে পড়ে আছে। অসংখ্য পরীক্ষার খাতা, শিক্ষার্থীদের খাতা কিন্তু এখানে পড়ে আছে এবং এই শিক্ষার্থীরা যে এখানে ক্লাস করেছেন, বিভিন্ন খাতাপত্র ডকুমেন্টস, কলেজের বিভিন্ন মার্কশিট এবং এই যে স্যালারি শিট, বেতন শিট, সবকিছু কিন্তু আসলে এখানে তছনছ করা হয়েছে। অর্থাৎ আমি যদি দেখাতে চাই যে এই ধরনের যে কর্মকাণ্ড, এটি কিন্তু একটি নজিরবিহীন ঘটনা। অর্থাৎ এক কলেজের শিক্ষার্থীরা আরেক কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা হামলা ভাঙচুরের ঘটনা দেখেছি, কিন্তু এভাবে একটি কলেজের মধ্যে হামলা চালিয়ে তার আসবাবপত্র ভাঙচুর, তার ডকুমেন্টস ভাঙচুর বা ভাঙচুর সহ বিভিন্ন কর্মকাণ্ড যে হচ্ছে, এটি আসলে কোনোভাবেই সাধারণ অভিভাবক শিক্ষার্থীরা মেনে নিতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। শাওন, স্মিথ, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম এই বিক্ষোভ বিশৃঙ্খলার চিত্র। দর্শক, আরেকটু জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় জরুরি আলোচনায় বসেছে শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা। সেই চিত্রও আমরা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলাম। দর্শক, এর আগে সকাল থেকেই বিক্ষোভ করেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজারের কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। গতকাল কলেজগুলোতে ভাঙচুরের জেরে আজকে লাঠি সোঁটা নিয়ে সকাল থেকেই অবস্থান নেয় তারা। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রোববার দফায় দফায় সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। মেডিকেল ঘেরাও কর্মসূচি পরে রূপ নেয় সংঘর্ষে। এ সময় হাসপাতালটির পাশাপাশি সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পরীক্ষার
হলের 1 ঘন্টা অতিবাহিত না হতে হঠাৎ করে মহিবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা সহ প্রায় 1500 থেকে 1000 শিক্ষার্থী এসে অতর্কিতভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে। কোনো রকম কোনো সহিংসতা চাই না, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে, তারা কোনোভাবেই না গিয়ে থাকতে পারবে না। এই পরিস্থিতিতে যারা ইন্ধনদাতা মূলত মানে যাদের ওই আপনার ডক্টর মাহবুব হক মোল্লা কলেজে যাদেরকে হাত তুলছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। তোমরা শান্ত হও, উত্তেজিত হয়ে কিছু করা যাবে না। গন্ডগোলের মধ্যে সুযোগ নেওয়ার জন্য অনেক অনেক ষড়যন্ত্রকারী আছে, তোমরা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা দিবা না। দর্শক, যাত্রাবাড়িতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে পুরান ঢাকার একাধিক কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষ সেই সম্পর্কে জানছিলাম এতক্ষণ। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। সকাল থেকে সেখানে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। এতে করে যান চলাচল স্থবির হয়ে পড়েছে ওই অঞ্চলের পুরোটা জুড়ে। এদিকে সকালে রিকশা শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করছেন ডিএমপি কমিশনার। বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, মামলা করার মতো ঘটনা হলে থানাগুলোকে অবশ্যই মামলা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে থানার ওসিদের। কোনো ওসি চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ এই আবেদন করা হয় এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির উপর আজই শুনানি হতে পারে বলে জানা গেছে। চেম্বারে আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়ে গেলে ব্যাটারি রিকশা ফের চলতে পারবে মহানগরীতে, কিংবা আপিল বিভাগে শুনানির জন্য দিন নির্ধারণ করাও হতে পারে আজকে। দর্শক, এই মুহূর্তে একটু সরাসরি যেতে চাই রাজধানীর আগারগাঁও মোড়ে। সেখানে রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ সম্পর্কে জানতে চাই, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে, কি বলছেন তারা? এই বিষয় নিয়ে তো রাষ্ট্রপক্ষ আদালতে আপিলও করেছে, সব মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে সেটা একটু জানাবেন বিস্তারিত। শাওন, আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আসলে হাইকোর্টের আদেশের পরপরই কিন্তু সারা দেশে পুরো ঢাকা শহরে যেই চিত্র দেখেছিলাম আমরা, আসলে অটোরিকশা চালকদের যে আন্দোলন ছিল সেটি কিন্তু আজকেও তার ধারাবাহিকতা, কিন্তু আজকেও তারা আগারগাঁওয়ের যে ব্যস্ততম যে মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নিয়েছেন। ঠিক সকাল 8:30-10টার দিকে তারা সেখানে অবস্থান নেন এবং তাদের এই অবস্থানের ফলে কিন্তু পুরো আশপাশের এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে, চারদিকে যানজট লেগে যায়। সে জায়গায় কিন্তু তারা বেশ প্রায় 4 ঘন্টার মতো তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা আন্দোলন করেছিলেন এবং তারা বেশ কিছু দাবি দেওয়াও তারা সেখানে তুলে ধরেছিলেন। তারা আসলে তাদের যে হাইকোর্টের রায়টি দেওয়া হয়েছিল অটোরিকশা বন্ধ করার বিষয়ে বা অটোরিকশা নিয়ন্ত্রণ করার বিষয়ে, সে জায়গায় তারা সেই রায়ের প্রতি তারা ক্ষুব্ধ ছিলেন এবং তারা বারবারই বলেছেন যে আমাদেরকে বিকল্প কোনো ব্যবস্থা না করে কেন এই ধরনের রায় দেওয়া হলো। তারা যে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আমাদের সামনে নিয়ে এসেছেন সেটি হচ্ছে, তারা সবারই একরকম অভিযোগ যে তারা আসলে সবাই ধার দেনা বা কিস্তি নিয়ে, তারা লোন নিয়ে ব্যাংক থেকে তারা তাদের যে অটোরিকশাগুলো ছিল সেগুলো কিনতে হয়েছে, যার কারণে তাদের সেই কিস্তির টাকাগুলো তারা কিন্তু দিতে পারছেন না। হঠাৎ করে যেহেতু সরকারের আদালতের এই ধরনের একটি সিদ্ধান্তে কিন্তু তারা একরকম প্রায় হতাশ হয়ে পড়ছিলেন যে কিভাবে তাদের সংসার চলবে, কিভাবে তারা সেই কিস্তি পরিশোধ করবেন, সেই দিক বিবেচনা করে তারা মূলত আন্দোলন করেছেন এবং তারা বারবার বলেছিলেন যাতে এই ধরনের রায়গুলো এভাবে, এই রায়টি যাতে প্রত্যাহার করা হয় এবং পরবর্তীতে যদি কোনো সুনির্দিষ্ট নীতিমালা থাকে সেই নীতিমালা তারা মানবেন। তারা আরেকটি কথা বলেছিলেন যে
যে সকল মহাসড়ক রয়েছে তারা সেই সকল মহাসড়কে তারা এখন থেকে আর অটোরিকশা চালাবেন না। সরকার যদি চায় এখন থেকে তারা সড়কের অটোরিকশা চালাবেন না। ফয়সাল, মহাসড়কে তারা অটোরিকশা চালাবেন না। অনেক ধন্যবাদ এই মুহূর্তে তথ্যটুকু আমাদেরকে জানাবার জন্য। জাতীয় প্রেস ক্লাবে ডিওজে একাংশের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মত অথবা ভিন্ন দ্বিমতকে শত্রুতা কিংবা নির্লজ্জ দলাদলিতে পরিণত করলে কি পরিণতি হতে পারে, গত ১.৫ দশকে দেশের জনগণ এটি হাড়ে হাড়ে টের পেয়েছেন। পলাতক স্বৈরাচারের সঙ্গে সঙ্গে তার অবৈধ মন্ত্রী, এমপি, বুদ্ধিজীবী বা বিচারপতি, বায়তুল মোকাররমের খতিব, প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক কিংবা কতিপয় সাংবাদিকের পলায়নের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে অবৈধ রাষ্ট্রশক্তি নয়, বরং শেষ পর্যন্ত জনগণের রায় কিন্তু চূড়ান্ত। প্রিয় উপস্থিতিবৃন্দ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের আগের স্বাধীনতা উত্তর বাংলাদেশ কিংবা ২০২৪ সালের ৫ই আগস্টের আগের ১.৫ দশকের বাংলাদেশের বাংলাদেশ বর্তমান প্রজন্মকে দেখিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ স্বাধীনতা একসাথে যায় না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। অপরদিকে বিএনপির কাছে গণতন্ত্র, বাক, ব্যক্তি আর স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিরাপদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিতাড়িত স্বৈরাচারের পলায়নের পর গণতান্ত্রিকামী জনগণের আকাঙ্ক্ষা পূরণে এক বিশাল দায়িত্ব নিয়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে গণতন্ত্রের পক্ষের সকল শক্তি এবং সাংবাদিক সমাজকে সতর্ক থাকা দরকার। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে, যা এর ভিতরেই অনেক বক্তা তাদের বক্তব্য এরই ভিতরে তুলে ধরেছেন। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পলাতক মাফিয়া সরকার গত ১.৫ দশকে বিএনপি সহ বিভিন্ন দল ও মতের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, শত শত নেতাকর্মীকে গুম, অপহরণ করেছিল। বিএনপির ৫০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে প্রায় ১.৫ লক্ষ মামলা দিয়েছিল। লক্ষ লক্ষ নেতাকর্মী, বিএনপি সহ বিভিন্ন বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া হয়েছিলেন। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে ডিওজে একাংশের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য শুনছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। রাজধানীর প্রশস্ত ফুটপাতও চলে গেছে দোকানপাটের দখলে। ২-৩ স্তরের দোকানের কারণে ব্যাহত পথচারী চলাচল। কোথাও ফুটপাত ছাড়িয়ে মূল সড়কে উঠে গেছে দোকানের বহর। সংকুচিত হয়েছে ব্যস্ত রাজপথ। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলতে হচ্ছে নগরবাসীকে, বাড়ছে দুর্ঘটনা। এসব উচ্ছেদে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই ২ সিটি কর্পোরেশনের। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ছোট ছোট দোকানপাট, ক্রেতা বিক্রেতার ভিড় দেখে বোঝার উপায় নেই এটি আদতে ফুটপাত। পথচারীদের হাঁটা চলার জন্য থাকলেও চলে গেছে পুরোপুরি হকারদের দখলে। রাজধানীর গুলিস্তানের চিত্র এটি। মিরপুর ১০ নম্বরের ফুটপাতেও নেই পা ফেলার জায়গাটুকু। মূল সড়কের পাশে ৩০ ফিট চওড়া ফুটপাত, অথচ সেখানে বসেছে ২ থেকে ৩ স্তরের দোকানপাট। হাঁটতে পারতেছি না, আমাদের একজনের সাথে যখন চিপাচিপি করে যেতে হচ্ছে, অনেক সময় রাস্তার উপর দিয়ে যেতে হয়, তখন মাঝে মাঝে রিক্সা গাড়ি লেগে যায়। ফুটপাতের দোকানপাটের কারণে প্রচুর সমস্যা হয়। মাঝে মাঝে যখন অফিস টাইমগুলো থাকে বা স্টুডেন্ট ক্লাস টাইমগুলো থাকে, তখন অনেক বেশি ক্রাউড হয়। ক্রাউডের কারণে অনেক ধাক্কাধাক্কি হয়। এই ফুটপাতে সব দোকান ভিড়ে ভরা, হাঁটার কোনো জায়গা নাই, অনেক ভিড়। না বাইরে এই রাস্তা দিয়ে যাইতে হইতেছে। শুধু গুলিস্তান আর মিরপুর নয়, নগরীর অন্যান্য এলাকার ফুটপাতেরও একই দশা। নিয়ম ভেঙে কেন ফুটপাতেই বসাতে হয় দোকান, প্রশ্ন ছিল হকারদের কাছে। আমরা তো গরিব মানুষ, পেটের দায়ে আমরা এই ফুটপাতে দোকানদারি করি। অনার্সে পড়ি, তাও ধরেন আমি
অনেক জায়গায় সিভি জমা দিচ্ছি, তারপরে কোনো চাকরির সন্ধান মেলেনি। এখন ধরেন না পাইরা এখানে আইসা ধরেন মনে করেন বিজনেসটা করতে হয়। যদি আমাদের একটা ভালো মতন দোকান দিয়ে দেয় তা আমরা ফুটপাতে আর থাকবো না। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পথচারীদের হাঁটার জন্য প্রশস্ত করা হয়েছিল সড়কের দুপাশের ফুটপাত। প্রত্যাশা ছিল এবার হয়তো পাল্টাবে পরিস্থিতি, কিন্তু হয়েছে তার উল্টো। অনেক বেশি সমস্যা হয়, কারণ আমাদের কোচিংয়ের তাড়াহুড়া থাকে, এখানে আসার সময় মনে হয় যে কোনো জায়গায় থাকে না, ধাক্কা ধাক্কি মানে অনেক বেশি প্রবলেম হয় আমাদের। জায়গার দরকার ওইগুলো আমরা না পারতে আমরা মেন রাস্তা চলে যাচ্ছি। মেন রাস্তা যাওয়ার ফলে আমরা বিভিন্ন অ্যাক্সিডেন্টে অথবা রিক্সা অথবা বাসের ধাক্কার সম্মুখীন বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। অনেক দুর্ভোগ হয়, চলাফেরা কষ্ট হয়, মানুষের সাথে ঘেঁষাঘেঁষি গায়ের সাথে গা লেগে যায়। ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর চিন্তা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর দক্ষিণ সিটি কর্পোরেশন হাঁটছে আরও ধীর গতিতে। পরিবর্তিত পরিস্থিতি একটু ভিন্নতর অবস্থায় ছিল, বাট এখন আমাদের মধ্যে একটা সমন্বয়ের মাধ্যমে আমরা সেই কাজগুলো করতে যাচ্ছি। আশা করি যে তাদেরই যারা এখানে অবৈধ দখল করছে তারাও আমাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করবে। অলরেডি নিয়েছি আমরা, কেমন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় আমাদের ম্যাজিস্ট্রেটরা কাজ করছে টোটাল মিরপুর এলাকা ক্লিন করার জন্য। সিভিলি অপারেশন হচ্ছে, ফুটপাতে কোনো দোকান থাকবে না, ফুটপাতে কোনো হকার থাকবে না। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। নগরবাসীর চাওয়া দ্রুত দখলমুক্ত করে ফিরিয়ে দেওয়া হোক তাদের হাঁটার পথ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরু থেকে যেমনটি জানাচ্ছিলাম, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ডেমরা এলাকা। সংঘর্ষে গুরুতর আহতও হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। সেই খবর আগেও জানাচ্ছিলাম, আরও একবার যেতে চাই, সহকর্মী মধু আছেন ডেমরাতে, তার কাছে। মধু, এই মুহূর্তে কি অবস্থা সেটা একটু জানাবেন আমাদের। শাওন, আমি মূলত এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মাহবুবুর রহমান কলেজের ঠিক পশ্চিম দিকে ঢাকা ডেমরার যে হাইওয়ে রোডটি আছে সেই হাইওয়ে রোডের অবস্থান করছি, কারণ এই জায়গাটিতে কিছুক্ষণ আগে থমথমে পরিবেশ ছিল। আমরা এখনো যেরকম দেখছি যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, কারণ শিক্ষার্থীরা অনেকেই ফিরে গেছে, যার কারণে এই সড়কটায় এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ছিল, যেটি আপনারা কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছি যমুনা টেলিভিশনের মাধ্যমে। এখন যে খবরটি আমরা শুনতে পাচ্ছিলাম যে ওই পাশটা অর্থাৎ পূর্ব পাশে সেনাবাহিনীর সাথে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, সেখানে আমার আরেক সহকর্মী আছে, সেখানে আমরা যাব। তবে এইখানকার যে পরিস্থিতি, যে এখানকার যারা মানুষ আছেন তারা বলছেন যে ওই শিক্ষার্থীরা এসে এখানে হামলা চালিয়ে ওখানকার যে আবাসনের যে ধরনের জিনিসপাতি আছে সেগুলো লুট করে নিয়ে গেছে। এই পথ দিয়ে তারা যেহেতু গেছে, তারা সেই জায়গায় দেখেছে। আমরা দীর্ঘ সময় ধরে দেখছিলাম এই রাস্তাটি বন্ধ ছিল এবং যান চলাচল অনেকটাই অস্বাভাবিক ছিল। এখন কিছুটা অল্প অল্প যান চলাচল স্বাভাবিক হয়েছে, 2-1টি গাড়ি আসা যাওয়া করছে। তবে এই সড়কের ঠিক সামনের যে মাথাটি আছে সেখানে কিন্তু কলেজটি, যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ, যে কলেজে আসলে ঘটনাস্থল, সেখানটায় উত্তেজনা তৈরি হয়েছে। এবং সেখানে এই মুহূর্তে যে ঘটনার খবর আমরা পেয়েছি আমাদের সহকর্মীর কাছ থেকে, যে পুলিশ অবস্থান নিয়েছে, সেনাবাহিনী অবস্থান নিয়েছে, শিক্ষার্থী যারা ছিল তারা অনেকটাই সরে গেছে। তবে এখানে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে সে খবর আমরা জানিয়েছিলাম। তবে এই সড়কটি দিয়ে যে সমস্যাটি হয়েছে যে এখান থেকে লাঠিসোঁটা নিয়ে বেশ সবাই একসাথে গিয়েছিল, সেখানটায় গিয়ে তারা একত্রিত হয়ে তারপরে সেই ঘটনাটি সেখানে শুরু হয়। তবে স্থানীয় যারা আছেন তারাও এই ঘটনার সাথে সম্পৃক্ত হয়েছেন বলে আমরা খবর পেয়েছিলাম। যেমন অতি উৎসাহী কেউ থাকেন যারা, তারাও এই হামলার একই সাথে ঘটনাস্থলে শিক্ষার্থীদের উপর হামলা করেছে বলে খবর পেয়েছি। তবে এই স্থানীয় যারা আছেন, আমরা আসতে যে খবরটি পেলাম যে সেখানে যখন আহতদের খবর পাওয়া যাচ্ছিল এই ধরে, অর্থাৎ এটা যেহেতু হাইওয়ে একটি সড়ক, এই সড়কের যেই ফ্লাইওভারটি সামনে আছে সেই ফ্লাইওভারটিকে কেন্দ্র করে কিন্তু হামলা পাল্টা হওয়ার ঘটনা হচ্ছে। আমরা এই যে খবরটি পাচ্ছি, আমরা আমির হোসেন স্মিথ, তিনি আছেন পূর্ব দিকে, আমরা সরাসরি স্মিথের কাছে এবার যেতে চাই। আমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে আছি। শিক্ষার্থীরা কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, বিশেষ করে র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ যে আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা আটকে দিয়েছেন। তারা বলছে যে দীর্ঘ সময় এখানে যেহেতু তারা আসেননি, অর্থাৎ তাদের যে প্রাণের ক্যাম্পাস, সেই ক্যাম্পাস ভাঙচুর ঠেকাতে পারেননি, সেই কারণে এই মুহূর্তে
মুহূর্তে তাদের আর আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন নেই এমন একটি অভিযোগ তুলে তারা কিন্তু এখানে তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন সেটি আর কিছু নেই, অবশিষ্ট নেই। শিক্ষার্থীদের সকল চেয়ার টেবিল বেঞ্চ কাগজপত্র খাতা কলম এবং তাদের যে পরীক্ষাপত্র এগুলো সবই তারা ভাঙচুর করেছে, তারা জ্বালিয়ে দিয়েছে। যে কারণে কিন্তু তারা আর এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সেখানে তারা চাচ্ছেন না। তারা বলছেন যে তাদের আর দরকার নেই। তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এই মুহূর্তে তাদের আর প্রয়োজন নেই, কিন্তু যখন তাদের প্রয়োজন ছিল তখন তারা আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। এমন সমস্ত অভিযোগ করে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আপনার এই শ্যামপুর ডেমরা জোনের যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আসছেন, র্যাবের কর্মকর্তারা আছেন, তারা সবাই কিন্তু এখানে অবস্থান করছেন। তাদেরকে শিক্ষার্থীরা ঘিরে রেখেছেন। তারা অনেকটা নীরবে দাঁড়িয়ে আছেন, শিক্ষার্থীদের কথা শুনছেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন, তাদের আসলে বোঝানোর চেষ্টা করছেন আসলে কিভাবে এই জায়গাটিকে তারা এই যে সংঘাত সংঘর্ষ সেটিকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যায়। শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। তারা দফায় দফায় শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। বিশেষ করে এখানকার যারা যে শ্যামপুর ডেমরা জোনের যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কিন্তু এখানে বলছেন যে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন। শিক্ষার্থীরা আসলে কোনো অবস্থাতেই কোনো কিছু মানতে চাচ্ছেন না। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থী তারা ফ্যান মাইকে তারা সাধারণ শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করছে, কিন্তু তারা সেই ধরনের যে থামানোর চেষ্টা তারা আসলে সেই চেষ্টায় সাড়া দিচ্ছেন না। তারা বলছেন যে এতক্ষণ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি কেন তারা পুলিশ আসলো না, কেন আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে এভাবে তাদের কলেজকে ধ্বংস হতে দেখলো, এই সমস্ত বিষয়গুলো তারা আসলে তুলে ধরছেন। আমরা যদি একটু সামনে যেতে চাই, অর্থাৎ শিক্ষার্থীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কি বলছেন আমরা যদি অনেকটা এখন কিন্তু আমরা একজন সেনাবাহিনীর কর্মকর্তাকে দেখছি যে তার সাথে কথা বলছেন এবং তারা চেষ্টা করছেন আসলে সবকিছু তারা শোনার জন্য। তারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদের কথা শুনছেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে আশ্বস্ত করার চেষ্টা করছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেইগুলো তারা করছেন। কিন্তু শিক্ষার্থীরা আসলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কোনোভাবেই বিষয়টিকে মেনে নিতে পারছেন না যে তাদের যে ক্যাম্পাস, তাদের যে সুন্দর ক্যাম্পাস সেটি ভেঙে চুরে অনেকটা রণক্ষেত্রে পরিণত করা যাচ্ছে, অনেকটা আবর্জনার মতো করে ফেলেছে। আপনি কিছুক্ষণ আগের বুলেটিনে কিন্তু আমরা সেটি দেখিয়েছি, অর্থাৎ মাহবুবুর রহমান মোল্লা কলেজটি কিভাবে ভাঙচুর করা হয়েছে। সেই জায়গা থেকে এখন কিন্তু শিক্ষার্থীদের যে উত্তেজনা, শিক্ষার্থীদের মধ্যে যে পারদ মানে উত্তেজনার যে পারদ সেটি কোনো অংশেই কিন্তু তারা নামানো যাচ্ছে না। অর্থাৎ তাদের এই অবস্থা তারা দীর্ঘ সময় ধরে চলছে, তারা বোঝানোর চেষ্টা করছেন। আমি এখন শিক্ষার্থীরা কিছুটা নীরব আছেন, একজন শিক্ষার্থী তাদের সাথে কথা বলছেন। স্মিত, আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম, নিশ্চয়ই পরের আপডেটগুলো আপনাদের মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতে পারবো। লেবাননের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী, ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে রাজধানী বৈরুত। ইসরায়েলি সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর 12টি ঘাঁটিতে হামলা চালিয়েছে সেনারা। ধ্বংস করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা হেডকোয়ার্টার্স, কমান্ড সেন্টার ও মিসাইল ইউনিট। বৈরুতের দক্ষিণে গুঁড়িয়ে দেওয়া হয়েছে 2টি অ্যাপার্টমেন্ট ভবন। লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে আল আমিরিয়া শহরে নিহত হয়েছে এক সেনা, আহত হয়েছে অনেকে। যদিও ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে সম্পৃক্ততা নেই লেবাননের সামরিক বাহিনীর। লেবাননে শনিবারের ভয়াবহ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 84 জনে। এদের মধ্যে 29 জনের মৃত্যু হয়েছে বৈরুতে। দেশটিতে গত বছর অক্টোবর থেকে চলমান হামলায় লেবাননে মারা গেছে 3754 জন। তেল আবিবকে মোক্ষম জবাব দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলকে লক্ষ্য করে কমপক্ষে 340টি ড্রোন ও মিসাইল ছুড়েছে গোষ্ঠীটি। হামলা টার্গেট হয়েছে উত্তর ও মধ্যাঞ্চলীয় 3 শহর পেতা, তেগভা, নাহারিয়া এবং হাইফা। ক্ষয়ক্ষতির শিকার একাধিক ভবন। রাজধানী তেল আবিবে ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি সামরিক স্থাপনা।
হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত ইসরায়েলের ভবনে। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়ে আগুন। রোববার দেশটির উত্তর ও মধ্যাঞ্চলীয় অনেক এলাকায় তৈরি হয় এমন পরিস্থিতি। লেবানন থেকে ছোড়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন মোকাবেলায় রাতভর ব্যস্ত ছিল ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। সব অবশ্য ঠেকাতে পারেনি। অনেকগুলোই আঘাত এনেছে উত্তর ও মধ্যাঞ্চলে। উত্তরে নাহারিয়া, মধ্যাঞ্চলে পেতাহ তিকভা এবং ইসরায়েলের তৃতীয় বৃহত্তম নগরী হাইফা ছিল রোববারের অভিযানের মূল টার্গেট। সতর্কতামূলক সাইরেন শুনে বাংকারে বা নিরাপদে আশ্রয় নিয়েছে বাসিন্দারা। তাই বড় ধরনের প্রাণহানি হয়নি। আহত হয়েছে 11 জন, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ভবন ও গাড়ি। তেল আবিবে ক্ষয়ক্ষতির শিকার 2টি সামরিক স্থাপনা। পেতা তিফকায় রাতে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পরেই প্রকট এক আওয়াজ হয়। দ্রুত ছুটে যায় জরুরি বিভাগের কর্মীরা, উদ্ধার করে আহতদের। লেবাননের দক্ষিণেও জোরালো প্রতিরোধের মুখে নেতানিয়াহুর পদাতিক বাহিনী। তেল আবিব হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় বেড়ে চলা উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই লেবানন ও ইসরায়েল সফর করেন মার্কিন প্রতিনিধি আমোস হোচেস্টেইন। আলোচনা করেন দুপক্ষের সাথে, তবে কোনো অগ্রগতির খবর মেলেনি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।